দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ, মানে 4টে করে অপশন থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটা এখান থেকে নির্ণয় করতে হবে। তো একের দাগের কোশ্চেনটা কি দিয়েছে দেখো। তো একের কোশ্চেনটা কি বলেছে, বলছে এক্স ভেরিসাস ওয়াই এবং 5x ইজ ইকুয়াল টু 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে। তো 4টে মান দিয়ে দিয়েছি, এর মধ্যে কোনটা উত্তর হবে প্রথম নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা উত্তরটা লিখে নিই। উত্তরটা হবে এখানে ডি এর উত্তরটা হবে, তাহলে উত্তর হচ্ছে ডি 3/5। তো কিভাবে হচ্ছে সেটা আমরা ব্যাখ্যায় আসছি। আমি প্রথমে দেখো দুটো সমীকরণ দিয়েছে, প্রথমটাই লিখে নিচ্ছি যে এক্স ভ্যারিসাস ওয়াই, সেটাকে আমি 1 নম্বর লিখলাম। আর কি লিখলাম, এবং যেটা দ্বিতীয়টা দিয়েছে সেটাকে আমি লিখছি যে 5x ইজ ইকাল টু 3y, এটা হচ্ছে আমরা 2 নম্বর লিখলাম। এবার 1 নম্বরটাকে নিয়ে আমরা কি করব, দেখো 1 নম্বরটা লিখছি আবার। 1 নম্বর থেকে পাই এক্স ভ্যারিজাস ওয়াই, সেটাকে যদি আমি ভাঙি তাহলে কি দাঁড়াবে, যে এক্স ইজ ইকাল টু একটা ভেরিয়েবল নিতে হবে কে ইন্টু ওয়াই, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো আমি এখানে এক্স এর মানটা পেলাম, এই যে এক্স এর মানটা পেলাম সেটা আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে লিখি যে 2 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। তাহলে দেখো এক্স এর মান বসাচ্ছি, তাহলে 5 গুণিত এক্স এর মান কে ইন্টু ওয়াই, সেটা সমান হচ্ছে 3y ছিল। তার মানে এবার বা দিয়ে লিখি, বা কে সমান এদিকে ভাগ হিসাবে নিয়ে চলে আসি, তাহলে 3y/5y। এবার ওয়াই ওয়াই আমি কেটে দিচ্ছি, তাহলে ওয়াই ওয়াই কেটে গেলে কি হচ্ছে, কে ইজ ইকাল টু 3/5। দেখো এই 3/5টাই আমার এখানে ডি অপশনে ছিল, তাহলে উত্তর হয়েছে ডি এরটা। এবার নেক্সট কোশ্চেন আসি। তো দেখো দুইয়ের কোশ্চেন কি বলেছে, দেখো দুইয়ের দাগের কোশ্চেনটা কি বলেছে, বলছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ, মানে যেটা লাভ হবে সেই লাভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে দিয়ে 4টে অপশন দেওয়া আছে, এদের মধ্যে কোন উত্তরটা হবে সেটা নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে 4টে অপশনের মধ্যে যেটা হবে সেটা আমাকে লিখে নিই। আমাদের উত্তর হচ্ছে এ এর অপশনটা, এর অপশন আছে 3:2। কেন 3:2 হচ্ছে সেটা আমরা লিখছি। দেখো আমাদের সব মাসে দেওয়া আছে, তার জন্য আমরা করে নিচ্ছি। দেখো মাস হিসাবে বৎসরান্তে মানে বছরের শেষে লাভ্যাংশের ক্ষেত্রে, মানে লাভ্যাংশ নেওয়ার জন্য যে মূলধনের অনুপাত, সেখানে আমরা কি বলছি, কে কে আছে, একটা হচ্ছে অমল ইজডু ফতিমা। তো সেটা সমান কি, 5,000 গুণিত 9 মাসের জন্য 9, ইজডু চিহ্ন দিলাম, তাহলে 6,000 গুণিত 5 মাসের জন্য গুণিত 5। এবার তাদের অনুপাতটা আমরা বের করব। প্রথমে 9 দিয়ে গুণ করলাম, 9×5 45 হলো 45,000। তারপর 5 দিয়ে গুণ করলাম, 5×6 30,000 হলো। এবার আমি আরো সরলীকরণ করলাম, 45:30 হলো। তারপর আরো সরলীকরণ করলে কি হবে, 3:2। তাহলে আমাদের অনুপাত বেরিয়েছে কি 3:2, সেটাই আমার এ অপশানে ছিল, তাহলে উত্তর হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে দেখো। তো 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখছি। 3 নম্বর কোশ্চেনটা কি দিচ্ছে দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ এর মান দিয়ে দিয়েছে 9 সেমি, পিও হচ্ছে 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে যে উত্তরটা আমাদের হবে আমরা লিখি, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। বিটা কি আছে, বলছে √15² - 9² সেমি, এটা হচ্ছে আমার উত্তর বেরোবে। কি করে হচ্ছে সেটা আমরা দেখি। তো প্রথমে আমরা একটা ছবিটা আঁকি। প্রথমে দেখো আমরা একটা বৃত্ত এঁকেছি যার কেন্দ্র নাম দিচ্ছি ও, যেমন দেয়া আছে। তারপরে একটা কি করছি, বহিস্থ একটা বিন্দু নিচ্ছি, সেই বিন্দুটার নাম দিলাম পি। এবার কি বলছে, পি থেকে অঙ্কিত স্পর্শক, একটা স্পর্শক অঙ্কন করছি, যেটা দেখো বৃত্তটাকে কি বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার ও কিউ কি করছি, যোগ করছি, তার মান হচ্ছে 9 সেমি। আচ্ছা আর কি বলছে, পিও 15, তার মানে ও আর পি যোগ করলাম, এটা বলে দিয়েছে 15 সেমি। আর পি কিউ এটাকে আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো একটা, যেহেতু এইটা হচ্ছে ব্যাসার্ধ, এখানে কি হয় লম্বভাবে ছেদ করে, তাহলে এইটার মান সবসময় কি হয়, 90 ডিগ্রি হয়। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা এর মানটা নির্ণয় করব। তো আমরা দেখি কিভাবে করছি। তো লিখছি প্রথমে, ও কেন্দ্রীয় বৃত্তের ও কিউ হচ্ছে ব্যাসার্ধ
এবং কি বলছি পি কিউ স্পর্শক, অতএব আমরা বলতে পারি যে ও কিউ লম্ব পি কিউ। এবার দেখো আমরা অতএব বলছি সমকোণী ত্রিভুজ পি ও কিউ থেকে পাই কি পাই, আমরা লিখতে পারি যে পি কিউ তার স্কোয়ার সেটা সমান কি ওপি তার স্কোয়ার মাইনাস ও কিউ তার স্কোয়ার, আমরা একবারে লিখে দিলাম। আচ্ছা, এটা কি জন্য লিখতে পারছি? পিথাগোরাসের সূত্র থেকে আমরা এটা লিখতে পারছি। তো পিথাগোরাসের সূত্র থেকে এটা লিখলাম। এবার আমরা ডাইরেক্ট করছি পি কিউ সমান √অফ ওপি এর মানটা বসিয়ে দিলাম 15 তার স্কোয়ার মাইনাস ও কিউ এর মান বসালাম 9 তার স্কোয়ার। দেখো এটাই আমার অপশনে ছিল বিতে, এটাই হচ্ছে উত্তর। নেক্সট দেখো তারপরের কোশ্চেনটা, 4 কোশ্চেনটা আমরা দেখো। 4 দেখো 4 কোশ্চেনটা কি বলেছে, বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে, 4টে অপশন দিয়েছি, এদের মধ্যে কোনটা উত্তর হবে নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে উত্তর যেটা হবে, উত্তর হচ্ছে ডি এর অপশনটা উত্তর হবে। তো ডি এর অপশনটা কি আছে আমরা দেখি। তো উত্তর অপশন ডি যেটা আছে 125:64। তো এটা কিভাবে বেরোলো, তো সেটা আমরা ব্যাখ্যাতে আসছি। ধরে নিচ্ছি যে দুটি নিরেট গোলকের প্রথম গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা হচ্ছে কি R1 একক, এটা আমরা ধরে নিলাম। এবার তাহলে সেম ভাবে দ্বিতীয় গোলকেরটা লিখবো। তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা ধরে নিচ্ছি কি R2 একক। এবার আমাদের শর্তানুসারে কি বলেছে, দুটোর ক্ষেত্রফলের অনুপাত। তো আমরা লিখছি শর্তানুসারে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সেটা সমানই কি বলে দিয়েছে, সেটা সমান বলেছে 25/16, মানে 25:16, সেটা আমরা 25/16 লিখলাম। এবার দেখো, এবার আমরা বক্রতলের ক্ষেত্রফল কি জানি, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr²। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা আর এর জায়গায় R1 বসাবো, তাহলে 4πr1 তার স্কোয়ার। দ্বিতীয়টার ক্ষেত্রে কি লিখবো 4πr2 তার স্কোয়ার, সেটা সমানই কত 25/16। এবার দেখো, এবার এখানে আমি কি করছি, আর 4 কেটে দিলাম, পাই কেটে দিলাম, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে R1/R2 তার স্কোয়ার সমান হচ্ছে, আমরা স্কোয়ার ফরম্যাটে যদি ডান দিকটা লিখি 25-এর জায়গায় 5 আর 16-এর জায়গায় 4 লিখলাম, মানে 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16। তো সেইটা সমানে লিখতে পারি কি R1/R2 সমান 5/4, এটা আমাদের বেরোলো। এবার আমাদের কি নির্ণয় করতে বলেছে, আমাদের নির্ণয় করতে বলেছে তাদের আয়তনের অনুপাত। তাহলে নির্ণয় প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন, তাহলে সেটাই লিখবো। এবার আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউ, তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে লিখবো 4/3 পাই R1 তার কিউ, দ্বিতীয় গোলকের ক্ষেত্রে কি লিখবো 4/3 পাই R2 তার কিউ, সেটা সমানই, যদি 4/3 4/3 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তাহলে R1/R2 তার হোল কিউ। তাহলে R1/R2 মান আমরা 5/4 পেয়েছিলাম, তার হোল কিউ করলে কি হবে, 5 স্কোয়ার হচ্ছে 125 আর 4 স্কোয়ার হচ্ছে 64। তো এটাই আমাদের উত্তর। তাহলে এটা অনুপাত আকারে লিখলে আমাদের দাঁড়াবে 125:64, সেটাই আছে অপশন ডি তে আছে। তাহলে অপশন ডিটাই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট দেখো 2 এর দাগে আমাকে বলেছে সত্য মিথ্যা মানে ট্রু ফলস করতে হবে। তো 1 এর দাগের কোশ্চেনটা দেখি। 1 এর দাগের কোশ্চেনটা আমাকে বলেছে যে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান, এটা সত্য কি মিথ্যা আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা উত্তরটা লিখে নিই, যে এই উত্তরটা হচ্ছে মিথ্যা হবে। কেন মিথ্যা হবে তার ব্যাখ্যায় আমরা যাচ্ছি। দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি। এবার দেখো, এই 360 ডিগ্রি মানেই কি দাঁড়াচ্ছে 2π রেডিয়ান। এটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমাকে দেখো বলে দিয়েছে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটার ঘূর্ণন দিকটা কোন দিকে, সে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে।
দেখো দু ধরনের ঘূর্ণন, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যেহেতু এর ঘূর্ণনের অভিমুখ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, সেই কারণে এখানে কি হবে, -2π রেডিয়ান হবে। আমাদের এখানে উত্তরে দেওয়া আছে 2π রেডিয়ান, এখানে -2π রেডিয়ান হবে। তো আমরা লিখছি যেহেতু ঘূর্ণনটি ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাই এখানে উত্তরটা কি হবে, -2π রেডিয়ান। দেখো এর ব্যাখ্যা হিসাবে আমি তোমাদের বইয়ের একটা অংশ উল্লেখ করে দিয়েছি, একটু দেখে নেবে। দেখো বইয়ের অংশটা দেখে নাও। এখানে দেখো সুন্দর করে লিখে দেয়া আছে, বলেছে যে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণটিকে রীতি অনুসারে ধনাত্মক কোণ বলে, আর হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ সৃষ্টি হয়। এটা একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বরটা, এটাও সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তো আমরা দেখি, দেখো 2 দাগেরটা কি বলেছে, বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি। সুতরাং কি বলছে, ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ হচ্ছে সিএডি। এটার উত্তরটা কি হবে, এখানে উত্তরটা হবে আমাদের মিথ্যা। তো কেন মিথ্যা হচ্ছে তার ব্যাখ্যায় আমরা আসছি। প্রথমে আমরা একটা ছবি আঁকছি, তখন ছবি আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, একটা ত্রিভুজ আঁকলাম, আর কি করলাম, বিসির উপর একটা হচ্ছে এডি লম্ব অঙ্কন করলাম। এবার আমাকে এখানে বলতে হবে যে এই যে ত্রিভুজটা আছে, বাঁ দিকের ত্রিভুজটা আর ডান দিকের ত্রিভুজটা, এই দুটো সদৃশ ত্রিভুজ কিনা। দেখো এই ত্রিভুজ দুটো তখনই সদৃশ হতো যখন এই এ কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি হতো, কিন্তু এখানে যেহেতু 90 ডিগ্রি বলা নেই, তাই এটা সদৃশ হবে না। তো আমরা ব্যাখ্যাটা লিখে নিই। লিখো, এখানে কোণ এ যদি সমকোণ হতো তখন একমাত্র বলা যেত ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ সিএডি। দেখো তোমাদের উপপাদ্য 48-এ সুন্দর করে উল্লেখ করা আছে, আমি পোর্শনটা তুলে দিলাম। দেখো উপপাদ্য 48-এ বলে দেওয়া আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। এইটা হচ্ছে এখান থেকে আমরা লজিকটা পাচ্ছি। নেক্সট দেখো 3-এর কোশ্চেনটা কি বলেছে। তো নেক্সট 3-এর কোশ্চেনটা দেখি, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় হয়। তো এর উত্তরটা কি হবে, দেখো উত্তরটা অবশ্যই সত্য হবে। তো প্রথমে আমরা উত্তর লিখে দিই সত্য। তো আমরা ছবিটা একটু আঁকি। ধরো আমরা প্রথমে একটা আঁকলাম, লম্ববৃত্তাকার শঙ্কু আঁকলাম। দেখো এর উচ্চতা আমরা একটা আঁকলাম। এবার দেখো আমি বলছি যে এটাকে আমরা বলছি ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা। দেখো এই তিনটে, এটা দেখো একটা সমকোণী ত্রিভুজের দেখো তিনটে বাহু তৈরি করেছে। নেক্সট এবার 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। তো 4-এর কোশ্চেনটা কি বলেছে দেখো, 4-এর কোশ্চেনটা বলছে শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। এটা ঠিক কি ভুল আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা উত্তরটা লিখে নিই। উত্তরটা হবে এটা মিথ্যা। কেন মিথ্যা তার ব্যাখ্যায় আমরা আসছি। দেখো জেনারেলি লাভ্যাংশের ক্ষেত্রে আমাদের মূলধনের একটা অনুপাত নির্ণয় করি। তাই লাভ্যাংশের ক্ষেত্রে মূলধনের অনুপাত শুভেন্দু ইজ টু নৌশদ কত বলেছে, 1500:1000। তার মানে এটাকে দেখো দুটো শূন্য গেল, তাহলে 15:10, তার মানে সময়টা বলতে পারি 3:2। এই অনুপাতে তাদের মূলধনটা আছে। এবার ক্ষতির ক্ষেত্রেও কি এই অনুপাতেই তাদের ক্ষতি হবে। তাহলে কি বলেছে, 75 টাকা ক্ষতির ক্ষেত্রে শুভেন্দুর ক্ষতি হয়, শুভেন্দুর কতটা ক্ষতি হবে, তাহলে এখানে 75 গুণিত শুভেন্দুর পার্টটা ছিল 3 বাই টোটাল হচ্ছে 3 যুক্ত 2 5 টাকা সমান কাটাকাটি করলে যেটা রেজাল্ট আসে 45। কিন্তু কোশ্চেন কি বলে দেওয়া আছে, কোশ্চেন বলা আছে 30, সেই কারণে এটা হচ্ছে ভুল। তো নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন আমাদের এবার বড় কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম কোশ্চেনটা আমরা দেখি। দেখো 1-এর কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16
পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা আমাকে বের করতে হবে, তো আমরা স্টেপ বাই স্টেপ করি। প্রথমে লিখি যে আমরা জানি এর একটা সূত্র আছে কি, এস ইজ ইকুয়াল টু আর থিটা। কোনটাকে কি বলছে সেটা আমরা লিখছি, যেখানে বৃত্তচাপের মান আমরা এস দ্বারা ডিনোট করি, ব্র্যাকেটে এস, সেটা সমান হচ্ছে 5.5 সেমি, মানটা দেওয়া আছে প্রশ্নে। আচ্ছা, তারপর আমাদের যেটা দেওয়া আছে ব্যাসার্ধ, আমরা আর দ্বারা ডিনোট করি, সেটা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে, আমাকে বের করতে হবে এটা। আচ্ছা, তারপর যেটা আছে দেখো, বৃত্তচাপ কর্তৃক উৎপন্ন কোণ, যেটাকে আমরা থিটা দ্বারা ডিনোট করি, সেটার মান এখানে দেওয়া আছে π/16। তো আমরা একটা ছবিতে দেখি যে কোনটাকে কি বলছে। প্রথমে আমরা একটা বৃত্ত আঁকলাম, একটা কেন্দ্র নিয়ে নিলাম। এবার দেখো আমি একটা ব্যাসার্ধ এঁকেছি, এখানে হচ্ছে এটা আর, এটা হচ্ছে আমার নির্ণয়। আচ্ছা, আমি একটা বৃত্ত চাপ আঁকলাম, ঠিক আছে, যেটার কোণটা হচ্ছে থিটা, আর এই চাপটার নাম হচ্ছে এস। বুঝে গেল? এবার আমি বাকিটা করছি। তাহলে অতএব নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান, তাহলে আর সমান কি হবে আমার এস বাই থিটা। তো পরে আমরা মানগুলো বসাচ্ছি। তাহলে এস এর মান দিয়ে দিয়েছে 5.5 বাই হচ্ছে থিটার মান হচ্ছে π/16 সেমি। আচ্ছা, এবার লিখছি 5/5 গুণিত 16 বাই পায়ের মান বসাচ্ছি 22/7 সেমি। এবার দেখো ক্যালকুলেশনটা করছি, 5.5 গুণিত 16 গুণিত 7 বাই কি হচ্ছে 22, সেটা সমানই দাঁড়াচ্ছে, কাটাকাটি করলে 28 সেমি উত্তর আসবে। তার মানে উত্তর আমি লিখি, নির্ণেয় উত্তরটা আমার কি দাঁড়াচ্ছে, যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা হচ্ছে কত, 28 সেমি। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে, দুইয়ের কোশ্চেনটা দেখি কি বলছে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে 12 সেমি, আয়তন দিয়ে দিচ্ছে 100 পাই ঘন সেমি, হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমাকে নির্ণয় করতে হবে। তো অঙ্কটা করা যাক। প্রথমে আমরা ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে আর সেমি। আচ্ছা, উচ্চতাটা আমাকে বলে দিয়েছে, তো আমরা লিখি উচ্চতা ব্র্যাকেটে এইচ দ্বারা ডিনোট করি, সেটা হচ্ছে 12 সেমি। আয়তন লিখি, আয়তনকে আমরা ভি দ্বারা ডিনোট করি, জেনারেলি ভি ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 100 পাই ঘন সেমি। এবার আমরা সূত্রটা কি জানি, আয়তনের সূত্র আমরা জানি ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে শর্তানুসারে কি, এইটা সমানই কি, এইটা সমানই এই মানটা দিয়ে দিয়েছে 100 পাই, তো সেটাই লিখছি। তাহলে শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটা সমানই কত হচ্ছে 100 পাই। তো বা দিয়ে পরে ক্যালকুলেশনটা করছি, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর মানটা বসিয়ে দিলাম। দেখো 12 সেমি দেওয়া আছে, তাহলে 12 সমান হচ্ছে 100 পাই। এবার আমরা কাটাকাটি করছি, 3 4 12, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 4, সেটা সমানই কত হচ্ছে 100 পাই। এবার আমরা করছি নেক্সট, আর স্কোয়ার ডাইরেক্ট লিখছি, ওই টোটালটাকে কি করছি ডান দিকে নিচে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 100 পাই বাই হচ্ছে 4 পাই। এবার কাটাকাটি করছি, পায়ে পায়ে কেটে গেল, আর স্কোয়ার সমান কত হলো 25। এবার এখান থেকে আর এর মান বের করছি, আর সমান √25 সমান হচ্ছে 5। তার মানে আমরা উত্তর কি বলতে পারি, যে নির্ণেয় শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। এবার দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখাও যে এক্স একটি অশূন্য ধ্রুবক। তো আমরা বের করি। প্রথমে দেখো আমরা এক্স ভ্যারিজাস ওয়াই জেড এটা আমার লিখলাম। এবার এখানে আমি কি লিখতে পারি, যে এক্স ইজ ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই জেড। এখানে k1 কি হচ্ছে, অশূন্য ভেদ ধ্রুবক। এবার এটা থেকে আমি জেড আকারে একে প্রকাশ করি, তাহলে জেড সমান কি লিখতে পারবো, জেড সমান লিখতে পারবো এক্স বাই k1 ওয়াই,
দিয়ে এটার একটা সমীকরণের নাম দিলাম, ডট ডট করে 1 একটা সমীকরণ দিলাম। এবার ডান দিকে ওই y ভ্যারিজাস zx টা লিখি, y ভ্যারিজাস zx। এটা সমানই কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি বা y is equal to k2 into zx, যেখানে আমি কি বলতে পারি k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকেও সেম ভাবে আমি z এর মানটা বের করব, তাহলে z আকারে প্রকাশ করছি, তাহলে z সমান কি হচ্ছে y বাই k2x, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার দেখো 1 আর 2 কে আমরা কি করব, গুণ করব। তো আমরা লিখি এখন 1 ও 2 গুণ করে পাই। তাহলে 1 আর 2 কে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কি পাচ্ছি দেখো, বাঁ দিকে আমরা লিখছি z গুণিত z, আর ডান দিকেটা লিখছি তাহলে x বাই k1y গুণিত y বাই k2x। তাহলে দেখো এখানে আমার x x এ কেটে গেল, y y এ কেটে গেল, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে দেখো পরের লাইনে z স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই k1 বাই k2। তার মানে z সমান কি বলতে পারি, রুট ওভার অফ 1 বাই k1 ইন্টু k2। ঠিক আছে, এবার দেখো তাহলে z সমান আমরা কি লিখতে পারি, এটা একটা অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এটা ধ্রুবকই হবে। কারণ কি, আমি ধ্রুবকের রুট করি যাই করি সেটা কি হবে, ধ্রুবকই হবে। আমাকে সেটাই প্রমাণ করতে বলেছে z একটা অশূন্য ধ্রুবক। দেখো লাস্ট কোশ্চেন আমার কি বলেছে, লাস্ট কোশ্চেনটা আমরা পড়ি। 4 নম্বর কোশ্চেনটা বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এটা আমাকে প্রমাণ করতে হবে, তো আমরা করি। তো প্রথমে আমরা ছবিটা আঁকছি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম, যার এই কোণটা হচ্ছে সমকোণ। তো আমরা এবার আসি উপপাদ্যে। তো প্রথমে আমরা বিশেষ নির্বাচন করছি, মানে আমি যেটা ডিফাইন করলাম এ বি সি নাম দিয়ে সেটাই লিখছি। চিত্রে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তোমরা এ বি সির জায়গায় অন্য কিছু নাম দিতে পারো, সেটাই এখানে ডিফাইন করবে। সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে সমকোণ। এবার আমাকে কি প্রমাণ করতে হবে, তো প্রমাণ করতে হবে সেটা আমরা লিখি প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে, বলেছে প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান এবি বাহু তার স্কোয়ার যুক্ত এসি বাহু তার স্কোয়ার। এবার আমি অঙ্কন করব, দেখো কি অঙ্কন করছি, এ থেকে আমরা বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। তো সেটা আমরা লিখি, তাহলে অঙ্কনটা লিখছি যে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। এবার দেখো এই যে লম্বটা অঙ্কন করলাম সেটা কি করছে, বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে। এবার আমরা মেন প্রমাণে আসি, তাহলে প্রমাণটা করি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, এটা হচ্ছে আমার বলা আছে। এইটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিএ এই দুটো হচ্ছে সদিশ। যেই সদিশ হয় তার ক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং এবি বাই বিসি সমান হচ্ছে বিডি বাই এবি। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে হচ্ছে এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি ডট বিডি, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার কি বলতে পারি, আবার দেখো আমরা বলছি ত্রিভুজ সিএডি ও ত্রিভুজ সিবিএ এই দুটো হচ্ছে সদিশ। যেই সদিশ হলো আমরা বলতে পারি সুতরাং এসি বাই বিসি সেটা সমান কি হচ্ছে ডিসি বাই হচ্ছে এসি। তো কোনাকুনি গুণ করলে আমাদের যেটা দাঁড়ায় এসি স্কোয়ার সমান হচ্ছে বিসি ডট ডিসি, সেটা সমান আমরা 2 নম্বর নাম দিলাম। এবার কি করব, এই দুটোকে যোগ করব। দেখো এই দুটোকে যোগ করছি, তাহলে এখন 1 ও 2 যোগ করে পাই, তাহলে যোগ করে কি পাচ্ছি, তাহলে এবি তার স্কোয়ার যুক্ত এসি তার স্কোয়ার, সেটা সমানই কি হচ্ছে দেখো 1 নম্বরে ছিল বিসি ডট
বিডি যুক্ত বিসি ডট ডিসি। এবার এখান থেকে কি করছি, আমি বিসি কমন নিচ্ছি, তাহলে বিসি কমন নিলে কি পড়ে থাকছে, বিডি যুক্ত ডিসি। আবার বিডি যুক্ত ডিসি সেটাই সমান দেখো ছবিতে বিসি, তাহলে বিসি ডট বিসি সমান হচ্ছে বিসি স্কোয়ার। তার মানে অতএব দেখো আমাদের প্রমাণ হয়েই এসছে, তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি বিসি তার স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ কমপ্লিট হলো। তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর করে দিলাম। যদি কোনো উত্তর সম্বন্ধে কোনো সমস্যা থাকে কমেন্ট করো, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।